এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। একটু সময় নিল নির্ময়, অতঃপর শান্ত কণ্ঠে বলল, আমার ভর্তি পরীক্ষার পর আমি যদি ভার্সিটিতে ভর্তি হয়ে ঢাকায় চলে যাই তখন কি তুমি আমাকে ভুলে যাবে চৈত্র? চৈত্রী গলে হাত দিল, ভাবুক ভঙ্গিতে বলল। আপনি যেন কোন ক্লাসে পড়েন নির্ময় ভাই? নির্ময়ের রাগ হলো ভীষণ। যার জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে ছটপট করে মরে, সে কিনা এটাই জানে না যে সে কোন ক্লাসে পড়ে। কিন্তু মুখে প্রকাশ করল না নির্ময়, থমথমে কণ্ঠে বলল, এইচএসসি দিয়েছি, এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল, আপনার মতো একটা দামড়া ছেলে কেবল দিয়েছে এইচএসসি? আমি তো ভেবেছিলাম অনার্স শেষ করেছেন। দাঁতে দাঁত চাপলো নির্ময়, বলল, একদম গর্দভ মহিলাদের মতো কথা বলবে না চৈত্র। আমাকে দেখতে মোটেও ততটা বয়স্ক মনে হয় না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা নির্ময় ভাই, আপনার কোন ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ও, তোমার কোন ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে? আমার কোনো ইচ্ছে টিচ্ছে নেই, কোনো রকম পাশ করে এখানকার কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাব। তোমার মতো গর্দভ মহিলাদের কোনো ইচ্ছে থাকবেও না। দেখুন নির্ময় ভাই, আমাকে একদম আজে বাজে নামে ডাকবেন না। গর্দভ মহিলাকে গর্দভ মহিলা বলে ডাকবো না তো কি ডাকবো? তাছাড়া আমার তোমাকে এই নামে ডাকতেই ভালো লাগে। দেখুন নির্ময় ভাই, না আমি গর্ধপ আর না আমি মহিলা। আর মানুষের ভালো লাগলেই সবকিছু বলতে নেই। এই যেমন ধরুন, আমার আপনাকে নির্মম, নির্দয়, নির্ময় বলে ডাকতে ভালো লাগে, তাই বলে কি আমি আপনাকে তা বলে ডাকি? কষ্ট হলেও নির্ময় ভাই বলেই ডাকি আমি। কি বললে তুমি আমাকে? কি নামে আমাকে ডাকতে তোমার ভালো লাগে? নির্মম, নির্দয়, নির্ময়। মুখ বাঁকালো নির্ময়, বলল, তাও ভালো। তোমার মতো গর্দভ মহিলা তো আর নয়। তেতে উঠল চৈত্রী, বলল, এত রাতে আপনি আমাকে ডেকেছেন এই উল্টাপাল্টা কথা বলার জন্য? নির্ময়, নির্দয় লোক কোথাকার। কথাটা বলেই ধপ করে জানালাটা আটকে দিল চৈত্রী। হেসে উঠল নির্ময়, গলার স্বরটা একটু উঁচু করে বলল। রাগ করেছো চৈত্র? চৈত্রী জানালা খুলল না, উত্তরও দিল না কোনো। নির্ময় আবার ডাকলো, বলল, চৈত্র, এই চৈত্র। চৈত্রী জানালা খুলল না। নিরাশ হলো নির্ময়, মেয়েটাকে রাগিয়ে দিয়েও তো ঝামেলা, এখন জানালাই আটকে দিল। 2-3 দিন পর একটু দেখা হলো মেয়েটার সাথে, তাও নিজের দোষে একটু ভালোভাবে কথাও বলতে পারল না। কি দরকার ছিল মেয়েটাকে ওভাবে বলার? তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়। একবার অসহায় দৃষ্টিতে তাকালো চৈত্রীর বন্ধ জানালার পনে, অতঃপর কোমর বাঁকাতে বাঁকাতে এসে শুয়ে পড়ল বিছানায়। সময় বয়ে চলেছে বাঁধহীন নদীর স্রোতের ন্যায়, তাকে থামিয়ে রাখার সাধ্য নেই কারো। এরই মধ্যে কেটে গেল বেশ কিছুদিন। চৈত্রী আর নির্ময় সুস্থ হয়ে ওই একই দিনই চৈত্রী ঠিক করেছে আজ কলেজে যাবে। কতদিন হয়েছে কলেজে যায় না সে। এমনিতে যখন প্রতিদিন কলেজ করতে হতো তখন কলেজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল, আর এখন কলেজে না গিয়ে ভালোই লাগছে না তার। চৈত্রী আজ বেশ হেসে খেলেই নাচতে নাচতে কলেজে এলো। কতদিন পর বান্ধবীদের সাথে দেখা হলো, তাই আজ সিদ্ধান্ত নিল কলেজ শেষ করে সব বান্ধবীদের মিলে একটু ঘুরবে, তারপর না হয় বাড়ি ফেরা যাবে। যেমন ভাবনা তেমন কাজ। কলেজ শেষ হতেই বান্ধবীদের নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ল চৈত্রী। উদ্দেশ্য বাড়ির কাছাকাছি নদীর তীরে যাবে। বান্ধবীদের নিয়ে চৈত্রী চলে গেল নদীর তীরে। সবাই মিলে ঘুরতে ঘুরতে আড্ডা দিচ্ছে, আর চৈত্রীর বান্ধবী রিয়া তাদের ভিডিও করছে বিভিন্ন অ্যাঙ্গেলে। চৈত্রী হেসে হেসে হেলে দুলে অংশ নিচ্ছে বান্ধবীদের সাথে। অনেকদিন পর বান্ধবীদের সাথে বেশ মজাই হয়েছে আজ। ঘণ্টাখানেক পর বান্ধবীদের সাথে একটা ভালো সময় কাটিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল চৈত্রী। বাড়ি ফিরে আগের মতোই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রুমে গিয়ে নিজের বিছানায় ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল সে। তখনই তাকে পাশের জানালা থেকে ডেকে উঠল নির্ময়। বেশ চড়া গলায় নির্ময় ডাকছে তাকে। ভ্রু কুচকালো চৈত্রী। এই লোকের আবার কি হলো? এই সময় এই লোক আবার ডাকছে কেন? মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে বিছানায় ছেড়ে উঠে জানালার কাছে এলো চৈত্রী।
ভ্রুজোড়া কুচকে রেখেই সে বলল। এভাবে ডাকছিলেন কেন নির্মম ভাই? নির্ময় রেগে আছে ভীষণ। এত রেগে কেন আছে জানা নেই চৈত্রীর। রাগে শুধু ফোঁসফোঁস করছে সে, বলছে না আর কিছুই। ঢোক গিলল চৈত্রী। এই বান্দা আবার হঠাৎ এমনভাবে রেগে আছে কেন? আবারও বলছেও না কিন্তু। চৈত্রী আবার জিজ্ঞেস করলো। ডাকছিলেন কেন নির্ময় ভাই? নির্ময় দাঁতে দাঁত চেপে শুধু উত্তর দিল। বাড়ির পিছনে এসো। আর বলল না কিছুই, চলে গেল সে। চৈত্রী পড়ে গেল মহাচিন্তায়। কি এমন ঘটেছে যার জন্য নির্ময় এত রেগে আছে? আবার বাড়ির পিছনে ডেকে গেল। সে কি করেছে কিছু? মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো সে। না, তেমন কিছুর মনে পড়ছে না যে সে করেছে। সকালে উঠল, কলেজে গেল, বান্ধবীদের সঙ্গে ঘুরল, আর বাড়ি চলে এলো। এখানে রাগের মতো তো নেই কিছু, দেখছেও না। যাক, এত ভেবে কাজ নেই। তার থেকে বরং বাড়ির পিছনে গিয়েই দেখা যাক নির্ময় তাকে কেন ডেকেছে। আর 7 পা চিন্তা না করেই চৈত্রী চলে গেল বাড়ির পিছনে। বাড়ির পিছনের দিকটা যেতেই নির্ময় ঝড়ের গতিতে চেপে ধরল চৈত্রীকে। এক হাত তার মুচড়ে ধরল পিছনের দিকে। চৈত্রীকে মিশিয়ে নিল নিজের সাথে, নিজের খুব কাছে। ব্যথায় কোকিয়ে উঠল চৈত্রী। ব্যথাতুর কণ্ঠে বলল। কি হচ্ছে নির্ময় ভাই? এসব ব্যবহারের মানে কি? দাঁতে দাঁত চাপল নির্ময়, বলল। কোথায় ছিলে তুমি? কলেজ ছুটি হয়েছে সেই কখন? বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন? ভ্রু কুচকালো চৈত্রী, বলল। বান্ধবীদের সাথে ছিলাম, অনেকদিন পর দেখা তো, তাই একটু আড্ডা দিয়েছি। নির্ময় ছেড়ে দিল চৈত্রীকে। হাতে থাকা মোবাইলটা ছেটে একটা ভিডিও বের করলো। সেটা চৈত্রীকে দেখালো সে, বলল। এই তোমার বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার নমুনা? চমকে উঠল চৈত্রী। এ তো কলেজ ড্রেস পরে হেলে দুলে হাঁটার ভিডিও। আর এই ভিডিওটা তো তখন রিয়া করেছিল। চৈত্রী ভালোভাবেই দেখলো এই ভিডিওটা টিকটকে দেখাচ্ছে। তার মানে রিয়া তার ভিডিও টিকটকে আপলোড করে দিয়েছে। চৈত্রী জানে রিয়া আগে থেকেই টিকটক করে, তাই বলে তার ভিডিও আপলোড করে দিবে টিকটকে, এটা সে ভাবতে পারেনি। সে তো এমনি বান্ধবীদের সাথে মজা করে ভিডিও করছিল। তার তো মোবাইল নেই, বাড়ি থেকে মোবাইল কিনে দেয়নি এখনো, তাই রিয়ার মোবাইলে ভিডিও করেছিল। এর জন্যই এত রেগে আছে এই মহাশয়। ঢোক গিলল চৈত্রী, চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। একটু হাসার চেষ্টা করলো চৈত্রী, আমতা আমতা করে বলল। আসলে কি হয়েছে নির্ময় ভাই, বলুন তো? আর তাকে বলতে দিল না নির্ময়। চৈত্রীর কথার মাঝখানেই ফোড়ন কেটে তার থতমত কণ্ঠে বলল। তুমি যে কলেজ বাদ দিয়ে টিকটকে নাচো, কাকা কাকি জানে? আঁতকে উঠল চৈত্রী। তার মা এই কথা জানলে এখন এই ঝাঁটা হাতে নিয়ে তার দিকে তেড়ে আসবে। আর বাবা জানলে তো কথাই নেই। এমন সন্তানরা বাবাকে সব সময় একটু ভয় পাইয়ে বেশি। চৈত্রীর ক্ষেত্রেও তাই, সে বাবাকে ভয় পায় ভীষণ। কয়েকটা ফাঁকা ঢোক গিলে চৈত্রী বলল। প্লিজ নির্ময় ভাই, বাবা মাকে কিছু বলবেন না। যে কথা বাবা মাকে জানাতে ভয়, সে কাজ করো কেন? আমি করিনি, আমি শুধুমাত্র বান্ধবীদের সাথে কয়েকটা ভিডিও করেছিলাম। ওরা যে এটা টিকটকে আপলোড দেবে আমি বুঝতে পারিনি। একটু শান্ত হলো বুঝি নির্ময়, তবে তার রাগ কমল না পুরোপুরি। রাজভারী কণ্ঠে এসে চৈত্রীকে শাসিয়ে বলল। 1 ঘন্টার মধ্যে তোমার বান্ধবীকে দিয়ে এই ভিডিও ডিলিট করাবে, নয়তো এই ভিডিও আমি তোমার বাবা মাকে দেখাবো আর বলবো আপনার মেয়ে কলেজে গিয়ে টিকটকে নাচে। কথাটুকু বলেই আর এক দণ্ডও দাঁড়ালো না নির্ময়। গটগট করে চলে গেল তাদের ঘরের দিকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে এখন মধ্যরাত। চৈত্রী বিরস মুখে দাঁড়িয়ে আছে জানালার গ্রিল ধরে। এই ব্যাটার পড়া কখন শেষ হবে আর সে একটু কখন শান্তিতে ঘুমাতে পারবে। বিকালে রিয়াকে কল করে হাতে পায়ে ধরে টিকটক থেকে তার ভিডিওটা ডিলিট করিয়ে এই ব্যাটার রোশনাল থেকে একটু হলেও বেঁচে গেছে। কিন্তু এর পড়া থেকে সে কিভাবে বাঁচবে? আরও খানিক সময় অপেক্ষা করলো চৈত্রী। না, এর পড়া বন্ধ হওয়ার কোনো নাম নিচ্ছে না। এবার ভীষণ বিরক্ত লাগছে চৈত্রীর। মেজাজ গরম হচ্ছে, চোখ ভর্তি ঘুম, অথচ এই ব্যাটার পড়ার আওয়াজ সে ঘুমাতেই পারছে না। অবশেষে মুখ খুলল চৈত্রী, বিরস মুখে বলল। ভাই আপনি কি বাঁচবেন? বই থেকে চোখ তুলে নির্ময় তাকালো চৈত্রীর দিকে। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। মানে যে হারে পড়া শুরু করেছেন, এমনিই তো শরীরের
ওই অবস্থা। পড়তে পড়তে দেখা যাবে আপনাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, কপালে ভাঁজ ফেলে বলল, তোমার সারাদিন এই আজে বাজে কথা ছাড়া আর কি কোনো কথা নেই চৈত্র? না, নেই। থাকবে কিভাবে? আপনার পড়ার জ্বালায় আমি ঘুমোতে পারছি না। এইদিকে ঘুমে আমার চোখ যাচ্ছে জ্বলে। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে, শান্ত কণ্ঠেই বলল, আমি আসতে পড়ছি, তুমি ঘুমাও চৈত্র। খুশি হলো চৈত্রী। মনে মনে ধন্যবাদ জানালো নির্ময়কে। যদিও ধন্যবাদটা সে প্রকাশেই দিতে পারল, কিন্তু তা সে করবে না। কেন করবে? এই বেটা ইদানিং সব বিষয়ে ওকে জ্বালাচ্ছে, কথাও একটু শান্তি দিচ্ছে না। তাই সে কোনো মতেই চৈত্রীর ধন্যবাদ পাওয়ার যোগ্য না। দেখতে দেখতে কেটে গেল আরও কিছুদিন। এর মধ্যে নির্ময়ের রেজাল্টও দিয়ে দিয়েছে। এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে নির্ময়। এটা অবশ্য জানাই ছিল চৈত্রীর। যে হারে এই ছেলে প্রতিদিন পড়ে, তাতে এই ছেলের গোল্ডেন প্লাস পাওয়া স্বাভাবিক। এরপর শুরু হলো নির্ময়ের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষাতেও নির্ময় ভালো ফলাফল করল। সে চান্স পেয়ে গেছে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেদিন নির্ময়ের বাবা সুলতান সাহেব খুশি হয়েছিল ভীষণ। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুবাদে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করেছিল তিনি। কিন্তু এত খুশি নিজের স্বপ্ন পূরণের মধ্যেও যেন খুশি হতে পারছিল না নির্ময়। তার ভিতরে যে নিজের প্রেয়সীকে হারানোর ভয় তীব্রভাবে জেঁকে ধরেছিল। বরিশাল বিভাগের একটা মফস্বল শহরে বসবাস তার। ঢাকা শহরটা এখান থেকে বেশ অনেকটা দূরে। রোজ রোজ তো আর সেখান থেকে তার বাড়ি ফেরা তার সম্ভব হবে না। অনেকগুলো দিন পর বাড়ি ফিরবে সে। এই সময়ের মধ্যে চৈত্রী যদি তাকে ভুলে যায়। এই কিশোর বয়স যখন থেকে একজন মানুষের মনে প্রেম ভালোবাসা উৎপত্তিত ঘটে, তখন থেকেই সে মনের কোণে শুধুমাত্র একজন রমণীর ছবি এঁকেছে। সে হলো চৈত্রী। বরাবরই নির্ময় অন্তর্মুখী স্বভাবের অধিকারী হওয়ার কারণে নিজের মনের কথা কখনোই বলে উঠতে পারেনি চৈত্রীকে। শুধু চৈত্রী নয়, সে নিজেই এই অন্তর্মুখী স্বভাবের কারণে তেমন কারোর সাথেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কোনো মেয়েদের সাথে কথা বলা তো দূরে থাক, তেমন কোনো ছেলে বন্ধুও নেই তার। এমনকি মা বাবার সাথে অবধি প্রয়োজন ব্যতীত কথা বলে না সে। সারাদিন একা একা বই নিয়ে বসে থাকে। আশেপাশের মহিলারা অনেক সময় তাকে তিরস্কার করে বলে ছেলে পড়তে পড়তে পাগল হয়ে গেছে। তবে সে কখনোই কানে নেয় না। নির্ময় বা তার মা বাবা এই চৈত্রীর সাথেও কিছুদিন আগেই থেকে কথা বলা শুরু করেছে। সে তাও নিজের সাথে অনেক যুদ্ধ করে চৈত্রীকে হারানোর ভয় থেকে। আর এখন তো সে আরও দূরে চলে যাচ্ছে। বাড়িতে আসার সুযোগ পাবে অনেক দিন পর পর। এর মধ্যে যদি চৈত্রীর অন্য কাউকে ভালো লেগে যায়, সে যদি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন কি হবে নির্ময়ের? সে যে প্রচণ্ডভাবে আসক্ত হয়ে গেছে চৈত্রী নামক মাদকতায়। এতদিন তো তাও সে চৈত্রীর কাছাকাছি থেকেছে আর আড়ালে আগলে রেখেছে তাকে। কোনো ছেলেকে ঘেঁষতে দেয়নি চৈত্রীর আশেপাশে। কিন্তু এখন কি হবে? এখন না সে তার স্বপ্ন ছাড়তে পারছে, আর না চৈত্রীকে হারিয়ে ফেলতে পারছে। নিজের পড়ার টেবিলে বসে গালে হাত দিয়ে আনমনে এসব কথাই ভাবছিল সে। হঠাৎই এক সুমধুর মেয়েলি কণ্ঠে ধ্যান ভাঙল নির্ময়ের। গালে হাত সরিয়ে তাকালো সামনের দিকে। তার সোজাসুজি জানালায় হাসি মুখে দাঁড়িয়ে আছে চৈত্রী। নির্ময়কে তাকাতে দেখেই চৈত্রী বলল, কি নির্ময় ভাই, অনুভূতি কেমন? আপনি তো আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেন। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে, বলল, তুমি খুশি চৈত্র? এখানে খুশি না হওয়ার কি আছে নির্ময় ভাই? আমাদের এলাকার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা তো আমাদের গর্বের বিষয়। আমি কি শুধু তোমার এলাকার ছেলে? ভ্রু কুঁচকালো চৈত্রী, বলল, তাছাড়া আর কি হবে? ও হ্যাঁ, আপনি তো আমার পাশের বাসার ভাইও। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, কাতর কণ্ঠে বলল, আমি ঢাকায় চলে গেলে আমাকে কি তুমি মনে রাখবে চৈত্র? অবশ্যই মনে রাখবো, কেন রাখবো না? আর আপনি ঢাকা গেলে তো আর সারা জীবনের জন্য যাবেন না, মাঝে মাঝে অবশ্যই আসবেন, তখন দেখা হবে আমাদের। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, বিড়বিড়িয়ে বলল, আমি যে কোনো মনে রাখার কথা বলছি, সে যদি তুমি বুঝতে চৈত্র। না, ভ্রু কুঁচকালো চৈত্রী, বলল, কিছু বলবেন নির্ময় ভাই? না কিছু না। সময় বয়ে চলেছে নিজের গতিতে। এর মধ্যে কেটে গেল আরও কিছুদিন। দেখতে দেখতেই চলে এলো নির্ময়ের ঢাকা ভার্সিটিতে যাওয়ার দিন। কাল সে চলে যাবে ঢাকায়।
সুলতান সাহেব ছেলেকে দিয়ে আসবেন। মোটামুটি সব গোছগাছ হয়ে গেছে, কিন্তু ছেলের মন যে বড্ড অস্থির হয়ে উঠেছে তা কেউ বোঝে না। ছাদ থেকে পড়ে একটা না 2-3 দিন চৈত্রীকে না দেখেই অস্থির হয়ে পড়েছিল সে। আর এখানে তো অনির্দিষ্টকালের জন্য তাকে দূরে যেতে হচ্ছে। তাকে চৈত্রীর থেকে জানা নেই আবার কবে ফিরবে বাড়িতে, আর কবে দেখা হবে তার চৈত্রীর সাথে। নির্ময় জানালার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চৈত্রীর জানালার দিকে। রাত গড়িয়ে অনেক, চারিদিকে নিস্তব্ধ, নীরব হয়ে পড়েছে। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই, শুধু ঘুম নেই নির্ময়ের চোখ জোড়ায়। মনের মধ্যে তার ভীষণ অস্থিরতা, চৈত্রীকে হারিয়ে ফেলার তীব্র ভয়ে বাসা বেঁধেছে। সে যদি বাড়ি ফিরেই সত্যি দেখে চৈত্রী আর নেই তার, তখন কি হবে? এদিকে চৈত্রীও আজ ঘুম পাচ্ছে না আর। আজ নির্ময়ের পড়ার শব্দ নেই, তবুও তার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করেছে। নির্ময়ে চলে যাচ্ছে কাল, এতে চৈত্রীর খুশি হওয়ার কথা ভীষণভাবে, কিন্তু সে খুশি হতে পারছে না, কিছুতেই না। মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে। বারবার শুধু মনে পড়ছে নির্ময়ে কাল চলে যাবে, ওকে ছেড়ে চলে যাবে। ভীষণ কান্না পাচ্ছে চৈত্রীর, কিন্তু এই কান্নার অর্থ কি, কেন কান্না পাচ্ছে তার জানা নেই। বিছানা ছেড়ে উঠতে দাঁড়ালো চৈত্রী, ধীর পায়ে এগিয়ে এলো জানালার কাছে। জানালা খুলে নির্ময়ের রুমের দিকে তাকাতেই অবাক হলো সে। নির্ময় দাঁড়িয়ে আছে তার রুমের দিকে তাকিয়ে। ভ্রু কুঁচকালো চৈত্রী, বলল, আপনি এখনো ঘুমাননি নির্ময় ভাই? চৈত্রীর কথার কোনো উত্তর দিল না নির্ময়। একটু সময় নিয়ে সে শীতল কণ্ঠে বলল, একটু বাইরে আসবে চৈত্র? চৈত্রী ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকালো, হামতা হামতা করেই বলল, এত রাতে? কাল তো আমি চলে যাচ্ছি, আর তো ডাকবো না তোমায়। আজ একটু এসো না বাইরে। কথাটা যেন সোজা গিয়ে চৈত্রীর বুকে লাগলো। নির্ময় আর তাকে কাল থেকে ডাকবে না তাকে। আর নির্ময়ের পড়ার শব্দে সে রাত না ঘুরতে পেরে জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকবে না। তার বিষয়ে নির্ময় আর অনাধিকার চর্চা করবে না। গলা ধরে এলো চৈত্রীর, তবু নিজেকে সামলালো সে বলল, আসছি। মিনিট 5 যেতেই চৈত্রী গুটি গুটি পায়ে বেরিয়ে এলো বাড়ির সামনে। নির্ময় আগে থেকেই দাঁড়িয়েছিল সেখানে। চৈত্রীকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখেই সেদিকে এগিয়ে গেল নির্ময়। হুট করেই জড়িয়ে ধরল চৈত্রীকে। চৈত্রী থমকে গেল, চমকে উঠল, ভরকে গেল। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবেই গেড়ে গেল তার। অজানা অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠেছে হৃদয় কহিনে। এই প্রথম সজ্ঞানে কোনো পুরুষের ছোঁয়া তার অঙ্গে। মাথাটা যেন ঝিম ধরে গিয়েছে। নির্ময় হঠাৎ কেন জড়িয়ে ধরল তাকে? তার মনে কি মস্তিষ্ক বিষয়টা নিয়েই স্বপ্নরূপে ভেবে ওঠার আগেই চৈত্রীকে ছেড়ে দিল নির্ময়। আলতোভাবেই তার গাল দুটো নিল নিজের 2 হাতের মধ্যে। একটু ঝুঁকে গভীরভাবে চুমু খেলো চৈত্রীর কপালে। কেঁপে উঠল চৈত্রী, গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় সোজা হয়ে দাঁড়ালো, শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। তার নরম গাল দুটো আলতোভাবেই হাতের মধ্যে রেখেই শীতল কণ্ঠে বলল, তুমি এতটাও অবুঝ নও যে আমার চুমুর মানে বুঝবে না চৈত্র। একটু থামলো নির্ময়, চৈত্রীর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, আমার জন্য অপেক্ষা করো চৈত্র। শুধু এইটুকু, আর কিছুই বলল না নির্ময়। চৈত্রীর গাল থেকে হাত দুটো সরিয়ে ধীর পায়ে চলে গেল নিজেদের ঘরের দিকে। চৈত্রী থ মেরে দাঁড়িয়ে রইল সেখানেই। কোথা থেকে কি হলো, কেন হলো বুঝতেই তার সময় লাগলো অনেকক্ষণ। এই প্রথম সজ্ঞানে কোনো পুরুষের ছোঁয়া। পুরো শরীরে যেন অজানা শিহরণ বয়ে যাচ্ছে তার। ভিতরে যেন গভীর তোলপাড় শুরু হয়ে গেছে। শির দ্বারা বেয়ে যেন নেমে যাচ্ছে শীতল রক্তস্রোত। নির্ময় কি ভুলে গেল তার জন্য অপেক্ষা করতে, আবার চুমু দিয়ে গেল? এর মানে কি নির্ময় ভালোবাসে চৈত্রীকে? ওই সিনেমায় যেমন হয় তেমন? বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ বেড়ে যাচ্ছে। আজ রাতে আর ঘুম হলো না নির্ময় আর চৈত্রীর। দুজনেই সারা রাত বিছানায় ছটফট করে কাটালো শুধু। আবার মাঝে মাঝে উঠে এসে দাঁড়িয়েছে জানালার কাছে। কিন্তু যখন চৈত্রী এসেছে তখন নির্ময় আসেনি, আর যখন নির্ময় এসেছে তখন চৈত্রী আসেনি। বিদায় আর দেখা হলো না নির্ময় আর চৈত্রীর। অবশেষে অনেক কষ্টে একটা অস্থিরতাপূর্ণ রাত শেষ হলো। চারিদিকে ফুটে উঠল সূর্যের ঝলমলে আলো। চারিদিকে ভরে গেল পাখির কিচিরমিচির কলকলানিতে। খুব ভোরেই গাড়িতে নির্ময়ের যাওয়ার কথা ঢাকায়। চৈত্রী বিছানা ছেড়ে উঠে এলোমেলো চুলেই ছুটে এলো ছাদে। যদি বিদায়ের সময় একটা বার সে দেখা পায় নির্ময়ের। মনটা যে তার বড্ড বিক্ষিপ্ত হয়ে আছে। কেন এই বিক্ষিপ্ততা, কেন এই অস্থিরতা জানা নেই চৈত্রীর।
আর আপাতত এই বিষয়ে তার ভাবার সময় নেই। নির্ময় যে চলে যাবে একটু পরে। চৈত্রী ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, নিঃশব্দে। একটু পরেই ব্যাগ লাগেজ নিয়ে বেরিয়ে এলো নির্ময়। বিষণ্ণ মনে শেষবারের মতো সে একবার তাকালো চৈত্রীদের ঘরের দিকে। যদিও এখন চৈত্রী ঘুমে থাকার কথা, তবুও মনের কোণে যেন একটু আশা বাসা বেঁধেছে। যদি কোনোভাবে দেখা পায় তার প্রেয়সীর। অবশেষে তার ইচ্ছে পূরণ হলো। যাওয়ার আগে তার প্রেয়সীর দেখা মিলল একটাবার। ছাদের এক কোণায় এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে সে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নির্ময়ের। চৈত্রী এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের চলে যাওয়ার পানে। চোখ দুটো তার ভরে উঠেছে, বারবার কানের কাছে বেজে উঠছে। আমার জন্য অপেক্ষা করো চৈত্র। নির্ময় চলে গেল, কিন্তু তবুও ঘরে ফিরে গেল না চৈত্রী। বিষণ্ণ মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে রইল ছাদের এক কোণে। তাকিয়ে রইল নির্ময়ের হেঁটে যাও ওই মাটির পথটার দিকে। বিষাদে ছেয়ে যাচ্ছে যেন তার পুরো মন প্রাণ। কান্না পাচ্ছে তার ভীষণ। কেন নির্ময় চলে গেল? এখানকার একটা কলেজে পড়াশোনা করলেও তার কি এমন হতো? পরক্ষণে চৈত্রীর মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ময়ের স্বপ্ন ছিল। নিজের স্বপ্ন পূরণের জন্য সে এত পড়াশোনা করেছে। চৈত্রী নিজে দেখেছে সারা রাত ধরে কতটা কষ্ট করেছে ছেলেটা। আজ স্বপ্নের এতটা কাছে গিয়েও কিভাবে ফিরে আসতো নির্ময়? চৈত্রী বুঝল নির্ময়কে। শেষ একবার নির্ময়ের চলে যাওয়ার পথের পানে তাকিয়ে ধীর পায়ে নেমে এলো ছাদ থেকে। নিজের রুমে আসতেই যেন আরো বিষণ্ণতা, খারাপ লাগা ঘিরে ধরল চৈত্রীকে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো জানালার পাশে। তাকালো নির্ময়ের জানালার দিকে। জানালাটা বন্ধ, কালো ওই জানালাটা খোলা ছিল। নির্ময় দাঁড়িয়েছিল ওই জানালার কাছে, তাকিয়েছিল তার পানি। আজ নির্ময় নেই। চৈত্রীর কান্না যেন আর বাঁধ মানছে না, উপচে পড়তে চাচ্ছে খুব করে। চৈত্রী পড়ল না নিজের অবাধ্য চোখের নোনা জলকে আটকাতে। সে শব্দহীনভাবে গড়িয়ে পড়তে লাগলো তার দুই গাল বেয়ে। নির্ময় আবার কবে ফিরবে? কবে দেখা হবে তার সাথে আবার? যাওয়ার সময় ছেলেটার কণ্ঠস্বরটাও শোনা হলো না একটুও। কাল আরও হেয়ালিপূর্ণ কথা বলে অথই সাগরে ভাসিয়ে রেখে গেল চৈত্রীকে। যদিও নির্ময়ের কথাগুলোর অর্থ সে বুঝেছে, কিন্তু নিজের অনুভূতিটা সে বুঝতে পারল না, বা নির্ময়কে তার বলা হলো না কিছুই। একটা বারও জিজ্ঞেস করা হলো না। অপেক্ষা তো করতে বললেন, কিন্তু কবে ফিরবেন আপনি? কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমাদের অবস্থাও হয়েছে তেমন। আমরা প্রিয় মানুষটা কাছে থাকলে কোনো দিনই তার কদর বুঝি না নিজের ভিতরের অনুভূতিগুলোকে। কিন্তু প্রিয় মানুষটা দূরে গেলে ঠিকই তার কদর বুঝি, কষ্ট পাই তার জন্য। দিন চারেক কেটে গেল সময় প্রবাহমান গতিতে। বিষাদে ঘিরে রয়েছে দুই নরনারীর মনোপ্রাণ। বিষণ্ণ চিত্রে একজন দিন যাপন করছে নিজ বাসস্থানে, আর অন্যজন নিজের স্বপ্নস্থানে। নির্ময় ভার্সিটির হলেই উঠেছে। তার এক আত্মীয়ই ব্যবস্থা করে দিয়েছে সবটা, যার কারণে তেমন একটা ভোগান্তিতে পড়তে হয়নি নির্ময়কে। এখন এখানেই তার বসবাস। তবে মন যে এখনও আর এখানে নেই। মন পড়ে রয়েছে সেই চৈত্রীর কাছে। আচ্ছা, চৈত্রী কি তার মতোই তার কথা ভাবছে, নাকি ওর মধ্যেই ভুলে গেছে তাকে? এই কয়েকটা দিন বাড়িতে মা বাবার সাথে তার কথা হয়েছে বেশ কয়েকবার। বাড়ির মানুষের সাথে কথা বলার সময় নির্ময়ের বারবার ইচ্ছে হচ্ছিল চৈত্রীর কথা একবার জানতে, কিন্তু মা বাবার কাছে সে কিভাবে জিজ্ঞেস করবে চৈত্রীর কথা? ইতস্তত লাগছিল তার। তাছাড়া মা বাবার কাছে হঠাৎই চৈত্রীর কথা জানতে চাইলেও হয়তো তাকে সন্দেহ করত তার বাবা মা। নিজের ভিতরের ইতস্তত বোধ থেকে আর জানা হয়নি তার চৈত্রীর কথা। কিন্তু তার প্রিয় রমণীর কথা জানতে না পেরেও যে মন মেজাজ কোনোটাই যে ভালো নেই তার। কোনো কাজেই মন বসাতে পারছে না সে। মনের মধ্যে সর্বক্ষণ বিরাজ করে তীব্র অস্থিরতা। নির্ময়ের অস্থিরতার মধ্যেই রুমের ভিতরে ঢুকলো তার রুমমেটরা। নির্ময় বসেছিল তার পড়ার টেবিলেই। একসাথে 4 দিন কেটে গেল, এখনও কোনো রুমমেটের সাথে তার কথা হয়নি ভালোভাবে। এর মূল কারণ তার অন্তর্মুখী স্বভাব। সে খুব সহজে কারো সাথে কথা বলতে কিংবা মিশতে পারে না। রুমে ঢুকেই নির্ময়কে পড়তে দেখে তার দিকে এগিয়ে এলো তারাই। একজন রুমমেট রাজ, বড় চঞ্চল এবং বখাটে ধরনের ছেলেটা। সম্ভবত ছেলেটা তার সিনিয়র। এই ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সেরা বিদ্যাপীঠে কিভাবে চান্স পেল তাই বোধগম্য হচ্ছে না নির্ময়ের। এই কয়েকদিন এদের সাথে তেমন একটা
না মিশলেও এদের আচার আচরণ ভালোভাবেই প্রত্যক্ষে বিশিষ্ট জানা হয়ে গেছে নির্ময়ের। রাজ গিয়ে নির্ময়ের পিঠে হাত রাখলো, ঠোঁট বাঁকিয়ে বলল, কি মামা, এত পরে কি হবে? কেবল তো ভর্তি হলি, এখন কই চিল করবি, ঘুরবি ফিরবি তা নয়, বই নিয়ে বসে পড়েছ। নির্ময় নিজের পিঠ থেকে হাত সরিয়ে দিল রাজের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আলতো হেসে বলল, ভাই আমি এমনই একটু অন্তর্মুখী স্বভাবের। ঠোঁট বাঁকালো রাজ। নির্ময়কে ভেঙচিয়ে বলল, ভাই আমি এমনই একটু অন্তর্মুখী স্বভাবের। সাথে সাথেই অট্টহাসিতে ফেটে পড়ল রুমের সবাই। তাদের সাথে রাজও হাসলো কিছুক্ষণ, অতঃপর বলল, এই দেখ দেখ, এবার আমাদের সাথে একটা মেয়ে রুমমেট পড়েছে। দেখতে শুনতে ছেলেদের মতো, কিন্তু চরিত্রটা মেয়েদের মতো অন্তর্মুখী স্বভাবের। নির্ময় কোনো উত্তর দিল না, একটু হেসেই বসে পড়ল চেয়ারে। রেগে গেল রাজ, নির্ময়ের কলার টেনে দাঁড় করালো, দাঁতে দাঁত চেপে বলল, বড় ভাইরা যখন কথা বলে তখন তাদের কথা শুনতে হয়, জানিস না? তুই কোন সাহসে বসলি, আমার কাছে জিজ্ঞেস করেছিস? নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজের হাতের দিকে, যে হাত দিয়ে রাজ ধরে রেখেছিল নির্ময়ের কলার। অতঃপর হাত উঁচিয়ে শক্ত হাতে নিজের কলার থেকে হাত সরিয়ে দিল রাজের। গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমার বাপ দাদা কিংবা খালু নয় যে আপনাকে জিজ্ঞেস করে আমাকে বসতে হবে। অবশ্য আমি কি করি না করি সেটা আমার বাপ দাদা কিংবা খালুর কাছেও জিজ্ঞেস করে করি না। রাজ রেগে গেল আরো। ভয়ঙ্কর ভাবে সে তাকালো নির্ময়ের দিকে, রাগী কণ্ঠে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। 2 দিন হয়নি ভার্সিটিতে এসেছিস, এর মধ্যে বড় ভাইদের মুখের উপর কথা বলা শুরু করে দিয়েছিস। তুই জানিস আমার বড় ভাই এই ভার্সিটির কি? নির্ময় ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, কারো বড় ভাই ছোট ভাইকে জানাতে আসিনি। কথাটা শেষ হতেই নির্ময়ের নাক বরাবর একটা ঘুষি মারল রাজ। ফুঁসে উঠল, বলল, বিশ্ববিদ্যালয়ে এসেছিস 2 দিন হয়নি, এর মধ্যে চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখে গেছিস। নির্ময় আলতোভাবে হাত ছোঁয়ালো নাকে, অতঃপর হাতের আঙুলগুলো চোখের সামনে এনে দেখল লাল রক্তের অস্তিত্ব। নির্ময় বাঁকা হাসলো, হুট করেই সে মুচড়ে ধরল রাজের হাতটা। ব্যথায় কোকিয়ে উঠল রাজ, মুখ থেকে ব্যথাতুর ধ্বনি তুলছে সে অনবরত। নির্ময় আরো জোরে মুচড়ে ধরল রাজের হাতটা, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে দেখতে ঠিক যতটা ভদ্র ততটাও ভদ্র আমি নই। রাজের ব্যথাতুর ধ্বনি শুনেই তার দিকে এগিয়ে এলো রোমের অন্যরা, যদিও সেগুলো সবই রাজের পা চাটা সাগরেদ। তারা ছাড়িয়ে নিল রাজকে, অথবা রুম থেকে রাজকে নিয়ে বেরিয়ে গেল তারা। যাওয়ার আগে রাজ বেশ শাসানো সুরে বলে গেল, তোকে আমি দেখে নিব। নির্ময় কিছুই বলল না, শুধু একটু হাসলো। টেবিলের ডহার থেকে টিস্যু বের করে নিজের নাক চেপে ধরল সে। সবাই বেরিয়ে যেতেই নির্ময়ের আরেক রুমমেট মেহের এগিয়ে এলো নির্ময়ের দিকে। ছেলেটাও নির্ময়ের সাথে এবছরেই ভর্তি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। তার নির্ময়ের মতোই শান্ত, স্বল্পভাষী, তবে বেশ ভীতু প্রকৃতিরও। সে নির্ময়ের কাছে এসে মৃদুকণ্ঠে বলল, তুমি ওদের সাথে ঝামেলা করতে কেন গেলে? ওরা এখন তোমার উপরে আরো ক্ষেপে যাবে। নির্ময়ের মুখশ্রী গম্ভীর বর্ণ ধারণ করলো। গম্ভীর কণ্ঠেই সে বলল, খেপুক, বিশ্ববিদ্যালয়ে এসেছি পড়তে, কারো বাপদাদার ক্ষমতা দেখতে নয়। নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশটা। যদিও এখনো বেশি রাত হয়নি, তবে আজ বাইরের অন্ধকারটা গাঢ়। হয়তো অমাবস্যা আজ। চৈত্রী পড়ার টেবিলে বসে বসে কলম কামড়াচ্ছে। নির্ময়ের সাথে তার দেখা হয় না, কথা হয় না বেশ কয়েকটা দিন। ভিতরে ভিতরে যে নির্ময়ের কথা মনে করেই জ্বলে পুড়ে যাচ্ছে সে। নিজের মোবাইলও নেই যে কথা বলবে নির্ময়ের সাথে। নির্ময়ের মায়ের কাছেও তার কথা জিজ্ঞেস করতে কেমন যেন ইতস্তত লাগে। তবুও নিজের ইতস্তত বোধকে পাশে ঠেলে নির্ময়ের মাকে সে জিজ্ঞেস করেই বসেছিল, কাকি, নির্ময় ভাই কেমন আছে? মুনিয়া বেগম বেশ হাসি মুখেই উত্তর দিয়েছিল, ভালো আছে। এরপর আর কি জিজ্ঞেস করবে সে? আর কিছুই জিজ্ঞেস করলেও বা কি না কি ভাবে তিনি, তাই তার আর জিজ্ঞেস করা হয়নি কিছু। আচ্ছা, নির্ময় তো তাকে অপেক্ষা করতে বলল, সে না হয় অপেক্ষা করবে নির্ময়ের জন্য, কিন্তু নির্ময় কি তার জন্য অপেক্ষা করবে? ঢাকা শহরে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, বিশ্ববিদ্যালয়েও তার সাথে কত সুন্দর সুন্দর মেয়ে ভর্তি হবে। এত মেয়েদের ভিড়ে নির্ময়ের কি মনে থাকবে এই শ্যামবর্ণা চৈত্রীকে? নাকি ভুলে গিয়ে অন্য মেয়ের সাথে বাসা বাঁধবে সে? ধক করে উঠল চৈত্রীর কলিজাটা।
অস্থির হয়ে পড়ল ভীষণভাবে। নির্ময় যদি তাকে ভুলে যায় তখন কি হবে তার? তাছাড়া সে তো পড়ালেখাতেও ভালো না। আর নির্ময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চৈত্রিতেও কোনো যোগ্যতাই নেই নির্ময়ের বউ হওয়ার। পরে যদি নির্ময় অন্য কাউকে বিয়ে করে নেয় আর ভুলে যায় চৈত্রীকে, চৈত্রীর ছোট হৃদয়টা হাহাকার করে উঠল। নির্ময় তাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবে ভেবেই কষ্ট হচ্ছে তার। চৈত্রী বিষণ্ণ মুখশ্রীতে নিজের বইয়ের দিকে তাকালো। আচ্ছা, সে যদি ঠিকভাবে পড়ে তাহলে সেও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? হয়তো পাবে। তার রেজাল্ট নির্ময়ের মতো অত ভালো নয়, কিন্তু একদম খারাপও তো নয়। ভালোভাবেই পড়লে সেও হয়তো চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে পড়বে, তাকে পড়তেই হবে। তাকেও চান্স পেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্তত নিজেকে নির্ময়ের যোগ্য করে তুলতে হলে। আর তাছাড়া নির্ময়ের সাথে সেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাহলে আর তাকে নির্ময়ের থেকে দূরে থাকতে হবে না, এই দহনের আগুনে পুড়তে হবে না। সে থাকতে পারবে নির্ময়ের কাছে, নির্ময়ের আশেপাশে। মধ্যরাতে রাজ রুমে ফিরল, সাথে নিয়ে এলো কতগুলো ছেলেদের। সম্ভবত যে বড় ভাইয়ের কথা বলেছিল সেই বড় ভাই আর তার শাগরেদরা। নির্ময় কেবলই শুয়েছিল বিছানায়, হঠাৎই রুমে কতগুলো ছেলেদের ঢুকতে দেখে উঠে বসল সে। মেহেরও লাফ দিয়ে উঠল বিছানা থেকে। সে ভয় পেয়ে গেছে ভীষণ। এমনিতে তো ছেলেটা ভীতু স্বভাবের ভীষণ। রাজের সাথে থাকা ছেলেগুলোর মধ্যে একটা ছেলে রাতুল হুট করে এগিয়ে কলার ধরল নির্ময়ের। রাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই ছেলেটা তোর সাথে খারাপ ব্যবহার করেছে? রাজ সায় জানালো, বলল, হ্যাঁ ভাই, এই ছেলেটাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। রাতুল রক্তচক্ষু নিয়ে তাকালো নির্ময়ের দিকে, বলল, 2 দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সাপের 5 পা দেখেছিস নাকি? বড় ভাইদের সাথে ঝামেলা করিস? নির্ময় চুপ ছিল এতক্ষণ। নীরব দর্শকের ভূমিকা পালন করছিল সে। রাতুলের কথার পরিপ্রেক্ষিতে শীতল দৃষ্টিতে সে তাকালো রাতুলের দিকে। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, আমি আগে ঝামেলা শুরু করিনি, উনি যেচে আমার সাথে ঝামেলা শুরু করেছেন আগে। সাথে সাথে নির্ময়ের কথা তীব্র প্রতিবাদ করে উঠল রাজ, বলল, আমি কোনো ঝামেলা করিনি ভাই, ও সব সময় একা একা থাকে, তাই শুধুমাত্র ওর সাথে কথা বলতে গিয়েছিলাম একটু, তাতেই ও ঝামেলা করে দিয়েছিল আমার সাথে। রাতুল খেপে গেল আরো, বলল, আমার ভাইয়ের নামে মিথ্যা বলছিস? এত বড় সাহস তোর? জানিস তোকে চাইলেই এখন মেরে গুম করে দিতে পারি, আমরা কেউ টেরও পাবে না। নির্ময় আলতো হাসলো, 2 হাত উঁচিয়ে নিজের কলার থেকে হাত সরিয়ে দিল রাতুলের। বেশ শান্ত কণ্ঠেই বলল, আমাকে মেরে ফেললে কি ভেবেছেন আপনারা বেঁচে যাবেন? বাবা মায়ের একটা মাত্র ছেলে আমি, অল্প বিস্তর ক্ষমতাও আছে, নয়তো আপনাদের সামনে এইভাবে বড় গলায় কথা বলার সাহস তো পেতাম না, তাই না? আজ আমায় মেরে ফেললে কাল পরশু বা তারপরে আমার বাবা মা আমার কোনো খোঁজ খবর না পেয়ে এখানে চলে আসবে আমাকে খুঁজতে। আমাকে না পেয়ে পুলিশ কেস করবে, হলে পুলিশ আসবে, পত্রিকায় ছাপা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার একজন ছাত্র হুট করেই নিখোঁজ। তো স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে উঠবে সারা দেশ। পুলিশ খুঁজতে শুরু করবে আমাকে, খুঁজতে খুঁজতে আমার লাশ খুঁজে পেয়ে যাবে। তারপর আপনারা করবেন কি? নিজেদের বাঁচানোর জন্য ক্ষমতা প্রয়োগ করবেন, পুলিশকে টাকা খাওয়াবেন। ওদিকে আমার বাবা মাও তাদের একমাত্র ছেলের হত্যার বিচারের দাবিতে নিজের ক্ষমতার প্রয়োগ করবে। টাকা যতদূর ছিটানোর দরকার ছিটাবে। উত্তাল হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটা সময় ধরা পড়ে যাবেন আপনারা। আপনাদের জীবন, ক্যারিয়ার সবটা নষ্ট হয়ে যাবে এই পর্যন্তই। আপনাদের বাবা মা যে আশা নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল তাও শেষ হয়ে যাবে অচিরেই। জেলের 4 দেওয়ালে ধুকে ধুকে মরতে হবে আপনাদের। আবার ধরুন আমাকে আপনারা হত্যা করলেন না, এমনকি মারধর করে রেখে গেলেন, কাল সকালে উঠে অবশ্যই প্রশ্ন উঠবে আমার এই অবস্থা কিভাবে হলো। আমি সব সত্যি বলে দেব। তার উপর মনে করেন যদি একবার ফেসবুক লাইভে গিয়ে কথা বলে আসি তাহলে তো কথাই নেই, ঘণ্টাখানেকের মধ্যে ভিডিও ভাইরাল, সারা দেশ থেকে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠবে। চাপে পড়ে হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তাই বলি কি ভাই, এত ঝামেলা না করে আপনারাও শান্তিতে থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। নির্ময়ের কথা শুনে একটু দমে গেল রাতুল। ছেলেটা যে কতগুলো
বলল, একটাও কথা ভুল নয়। আজকালকার সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক ক্ষমতা, আর মিডিয়া যদি একবার এসব বিষয় জানতে পারে তবে রংচং মেয়েকে খবর ছাপিয়ে তাদের জীবনটা এই পর্যন্ত থামিয়ে দিবে। যতই গুন্ডামি মাস্তানি করুক না কেন, বিশ্ববিদ্যালয়ে তারা এসেছে তো পড়াশোনা করতে। বাবা মা কত স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছে তাদের। সোজা হয়ে দাঁড়ালো রাতুল, রাজের দিকে তাকিয়ে বলল, রুমমেট তোরা, অমন একটু ঝগড়া বিবাদ হবে, মানিয়ে নিবি। এটা নিজেদের বাড়ি নয় যে সবকিছু তোদের ইচ্ছে মতো হবে। আর যদি মানিয়ে নিতে না পারিস তবে দুজন দুজনকে এড়িয়ে চলবি। এই বিষয়ে আমি যেন আর কোনো কথা না শুনি। কথাটুকু বলেই রুম থেকে বেরিয়ে গেল রাতুল তার দলবল নিয়ে। রাজা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, অতঃপর নিজের বিছানার দিকে এগিয়ে গেল। সবাইকে চলে যেতে দেখেই মেয়ের উঠে পড়ল নিজের বিছানা থেকে, ছুটে গিয়ে বসলো নির্ময়ের বিছানায়। খুশিতে গদগদ হয়ে বলল, ভাই তুমি তো ফাটিয়ে দিয়েছো একদম। রাজ ভাই আর তোমার উপর দিয়ে কিছু বলার সাহস পাবে না একদম। নির্ময় উত্তর দিল না কোনো, শুধুমাত্র হাসলো একটু। তার হৃদয় যে তার প্রেয়সীর জন্য সর্বক্ষণ ব্যাকুল হয়ে আছে। আবার কবে সে বাড়িতে যেতে পারবে একটু, কবে সে দেখবে নিজের প্রেয়সীকে, একটু শীতল হবে তার হৃদয় মন। এই কয়েকদিনেই যে সে বড্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছে নিজের প্রেয়সীর তৃষ্ণায়। বাকি দিনগুলো সে কিভাবে কাটাবে? এখনো তো অনেকটা দিন তার না দেখে থাকতে হবে তার প্রেয়সীকে। নির্ময়কে এভাবে ভাবুক ভঙ্গিতে দেখে ভ্রু কোঁচকালো মেহের। বলল, কি ভাবছো? তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়। বলল, কিছু না। বাড়ির কথা ভাবছিলে? নির্ময় আনমনে বলল না। তাহলে গার্লফ্রেন্ড? হাসলো নির্ময়। সন্দেহ জাগলো মেহেরের মনে। নির্ময়কে আরো চেপে ধরল মেহের, অবাক সুরে বলল, তোমার গার্লফ্রেন্ড আছে? সে দেখতে কেমন? কোন ক্লাসে পড়ে? কত বছরের সম্পর্ক তোমাদের? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো মেহেরের পানে, শান্ত কণ্ঠে বলল, সে আমার গার্লফ্রেন্ড বা প্রেমিকা নয়, তবু তার প্রতি আমার এক আকাশ সমান ভালোবাসা। তাকে দেখার আমার এক বুক তৃষ্ণা। তা তো বলা হয়েছে তোমার মনের কথাটা। মাথা চুলকালো নির্ময়, লাজুক ভঙ্গিতে বলল, এখনো সে সাহস করে উঠতে পারিনি আমি, তবে তাকে আসার আগে বলে এসেছি আমার জন্য অপেক্ষা করতে। নির্ময়ের কথা শুনে কপাল চাবড়াতে লাগলো মেহের। কপাল চাবড়াতে চাবড়াতে বলল, অপেক্ষা করতে বলে তুমি ধরে নিয়েছো যে সে তোমার জন্য অপেক্ষা করবে? আজকাল মেয়েরা বেটার অপশন পেলে নিজের বয়ফ্রেন্ডের জন্যই অপেক্ষা করে না। আর তুমি তো তার কিছুই লাগো না, মনের কথাটাও এখনো বলতে পারোনি তাকে। মেহেরের কথাটা শুনে আরো ভয়ে জেঁকে ধরল নির্ময়কে। যদি চৈত্রী সত্যি তার জন্য অপেক্ষা না করে, সে যদি অন্য কারো আসক্ত হয়ে যায়, তখন কি হবে? না না, এ হতে পারে না। চৈত্রী তারই থাকবে, শুধুমাত্র তার। আর তার জন্য অপেক্ষাও করবে চৈত্রী। যদি সে অপেক্ষা নাই করত, তাহলে ওই সকালে নিজের ঘুম নষ্ট করে উঠে ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকতো না তার জন্য। সে চৈত্রীর কপালে চুমু খাওয়ার পরও চৈত্রীর চুপচাপ মেনে নিত না। অবশ্যই তার এমন হঠাৎ স্পর্শের প্রতিবাদ করত সে। নিজেকে ধাতস্থ করল নির্ময়, মুখে হাসি ফুটিয়েই বলল, আমার তার উপর বিশ্বাস আছে, সে অপেক্ষা করবে আমার জন্য। মেহের হাত রাখল নির্ময়ের কাঁধে, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, সে তোমার যতই বিশ্বাস থাকুক না কেন, আজকালকার মেয়ে নিজের মনের কথাটা অন্তত জানিয়ে দিও তাকে। নির্ময় আর তেমন বলল না কিছুই, শুধু ছোট্ট করে উত্তর দিল, হুম। অথবা রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল নির্ময় আর মেহের। নির্ময় আর মেহেরের কথা এতক্ষণ বিছানায় শুয়ে শুনছিল রাজ। ওরা শুয়ে পড়তেই নিজের বালিশের পাশ হাতড়ে মোবাইলটা হাতে নিল সে। মোবাইল ঘেঁটে এক হাস্যোজ্জ্বল রমণীর ছবি বের করলো সে। ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর বিড়বিড়িয়ে বলল, সে আমার কেউ নয়, তবুও কেন তার প্রতি আমার আকাশ সমান ভালোবাসা? কেন তার প্রতি আমার এই অনুভূতি? সময় পরিবর্তনশীল, সে পরিবর্তিত হয় প্রতি ক্ষণে ক্ষণে। তার সাথে সাথে পরিবর্তিত হয় মানুষ, সম্পর্ক ও পরিবেশ। দেখতে দেখতেই কেটে গেছে 4টি মাস। ঈদের সময় চলে এসেছে প্রায়। চৈত্রীর রমজান, ঈদ সব মিলিয়ে প্রায় 1 মাস 10 দিন কলেজ বন্ধ। সময় এখনো ঈদ উপলক্ষে বাড়িতে ফেরেনি নির্ময়। খুব শীঘ্রই ফিরবে হয়তো। রোজার যে প্রায় শেষ দিকে চলে এসেছে, 2-3 দিন পর ঈদ। এখনো যদি না আসে, এই 4টি মাসে নির্ময় আর চৈত্রীর কথা হয়নি একটি বারের জন্য।
দেখা হতো দূরের কথা। আর এই 4 মাসে চৈত্র নিজেকে গুছিয়ে নিয়েছে অনেকটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যতটা পড়াশোনা করা দরকার সে করেছে। যে মেয়ের কিনা বই দেখলেই জ্বর আসতো সে এখন সারা রাত ধরে পড়ছে। নির্ময়ের মতো সকাল দুপুর নেই, সারাক্ষণ পড়ার টেবিলে বসে থাকে সে। বিগত দিনে যতটা অবহেলা করে পড়াশোনা থেকে দূরে সরেছিল, এখনই সেই সবটা একসাথে শেষ করতে হচ্ছে। কিছুই করার নেই, যেভাবেই হোক তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। নির্ময় ভাইয়ের কাছে যেতে হবে তাকে, তাতে যাই হোক না কেন। এর জন্য এখন তাকে পড়তেও হবে বেশি বেশি। পড়ালেখাকে আরও অবহেলা করলে চলবে না। চৈত্রী রোজা রেখেছে আজ। অবশ্যই সে ভাঙ্গিত রোজাগুলো বাদ দিয়ে সবগুলো রোজাই রেখেছে সে। তার মা তো রোজা রেখেছে। রোজা রেখে এত কাজ একা একা পারে নাকি? তাই বিকেলের দিকে মায়ের হাতে হাতে কিছু কাজ এগিয়ে দিয়ে রুমে এলো চৈত্রী। বিছানাটা গোছাতে হবে। দুপুরে গোসল করে একটু শুয়েছিল, উঠে আর বিছানাটা গোছানো হয়নি। ফ্রেশ হয়ে ছুটে চলে গিয়েছিল মায়ের হাতে হাতে সাহায্য করতে। যাক, ভাবনা তেমন কাজ। রুমে এসে সে গুছাতে শুরু করলো বিছানাটা। বিছানায় ঝাড় দিতেই হঠাৎ তার চোখ পড়ল জানালায়। পাশের জানালাটা খোলা। ধক করে উঠল চৈত্রীর কলিজাটা। এর মানে কি নির্ময় ফিরেছে, নাকি সে ভুল দেখছে? হাতের ঝাঁটাটা বিছানায় উপর ফেলে এক প্রকার ছুটে জানালার কাছে গেল চৈত্রী। না, সে ভুল দেখছে না। এর মানে বাড়িতে ফিরেছে নির্ময়। চৈত্রীর মনটা উৎফুল্ল হয়ে উঠল। কতদিন পর মানুষটা এসেছে, কতদিন পর সে দেখতে পাবে মানুষটাকে যার জন্য এত প্রতীক্ষা। সে আজ ফিরে এসেছে। চৈত্রী তো ইচ্ছে হয়েছে এখনই দৌড়ে গিয়ে নির্ময়ের সামনাসামনি দাঁড়াতে, একবার চোখ ভরে দেখে নিতে তাকে। কিন্তু পরক্ষণেই তীব্র অভিমান জেঁকে ধরল চৈত্রীকে। না, সে কেন যাবে নির্ময়কে দেখতে? মোটেও যাবে না। এতদিন পর আসার সময় হয়েছে সাহেবের। 4 মাস আগে তাকে অপেক্ষা করতে বলে উধাও হয়ে গিয়েছিল। তারপর আর বান্দার দেখা নেই মোটেও। একবার না কথা হয়েছে আর না দেখা হয়েছে। তার খালাতো ভাইয়ের বন্ধুও তো পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কই, সে তো প্রায়ই আসে বাড়িতে। এই তো 2 মাস আগেই আসলো বাড়িতে। আসলেই ছেলেটা এদিকটাই আসে। প্রায় দেখা হয় চৈত্রের সাথে। আর এই বান্দা সেই 4 মাস আগে গিয়েছে, অথচ একটা বারের জন্যও এলো না। না, সে মোটেও দেখা করবে না নির্ময়ের সাথে, কথাও বলবে না। মোট কথা তার সামনেই যাবে না। এতদিন ছিল না তো দেখে তাকে, সে না দেখেই থাকুক। চৈত্রের ইচ্ছে করেই বন্ধ করে দিল জানালাটা। শুধু জানালা বন্ধ করেই যে সে ক্ষান্ত ছিল তা নয়, আবার পর্দাও টেনে দিয়েছে। এদিকে ইফতারি করে এসে থেকে নির্ময় দাঁড়িয়ে রয়েছে জানালার কাছে, তার প্রেয়সীর একটা বার দেখা পাওয়ার জন্য। কিন্তু মেয়েটা যে সেই জানালা বন্ধ করে বসে আছে তার খেয়ালে নেই। হৃদয়টা যে তার তৃষ্ণার্ত হয়ে আছে ভীষণভাবে। আজ বিকেলেই সে ফিরেছে ঢাকা থেকে। এসে এই রুমে ঢুকে তো জানালাটা খোলাই দেখছিল। তারপরেই একটু ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসেই দেখে চৈত্রীর জানালা বন্ধ। তারপর আর জানালাটা খোলেনি মেয়েটা। এই 4টা মাস যে সে কিভাবে ঢাকায় কাটিয়েছে তা একমাত্র সে আর তার সৃষ্টিকর্তাই জানে। এই 4 মাসে বাড়িতে আসার চেষ্টা করেছে অনেক, কিন্তু পারেনি। 2-4টা টিউশনি ধরেছে, আবার আউটসোর্সিং এর কাজ দেখছে। সবটা মিলিয়ে বাড়িতে আসতে এতটা দেরি হয়ে গেল। কিন্তু এখন কি বাড়িতে এসে ও মেয়েটাকে না দেখে থাকতে হবে তাকে? এত কাছে এসেও যে সে আর চৈত্রীকে দূরে থাকতে পারছে না। আর তাছাড়া মেয়েটা জানালা খুলছে না কেন? তবে কি চৈত্রী অপেক্ষা করেনি তার জন্য? চৈত্রীর জীবনে কি অন্য কেউ এসেছে? বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল নির্ময়ের। চৈত্রী অন্য কারো ভাবতেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। আর নিজেকে আটকাতে পারল না নির্ময়। নিজের ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো চৈত্রীদের ঘরের সামনে। পাশাপাশি ঘর হলেও তেমন কখনো চৈত্রীর ঘরে যাওয়া হয়নি নির্ময়ের। আজও কেমন ইতস্তত লাগছে তার। একবারও সামনে পা দিচ্ছে তো একবার পিছনে সরে আসছে। ভিতরে যাবে কিনা তা নিয়ে বেশ যুদ্ধ চলছে মনের ভিতরে। অবশেষে নিজের মনের সকল যুদ্ধের পরিসমাপ্তি ঘটালো নির্ময়। না, তাকে যেতেই হবে। না, তাকে যেতেই হবে। সে যে আর চৈত্রীর থেকে এই দূরত্ব মেনে নিতে পারছে না। আর তাছাড়া তাকে এতটাও জানতে হবে চৈত্রী তার জন্য অপেক্ষা করে আছে নাকি অন্য কারণে সায় মত্ত হয়েছে। জোরে একটা নিঃশ্বাস নিল নির্ময়। নিজের মনের ইতস্তত বোধকে পাশে ঠেলে সে আলতো হাতে ধাক্কা দিল দরজায়। চামেলি বেগম শাড়ির আঁচলটা মাথায় দিতে দিতে এগিয়ে এলো দরজার দিকে। খুলে দিল দরজাটা। দরজার সামনে নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখেই
অবাক হলেন তিনি। এ ছেলে তো সহজে তার বাড়িতে আসে না, তাহলে আজ হঠাৎ? যাক, যে কারণেই আসুক, এসেছে এই ঢের। সে কতবার এই ছেলেকে আসতে বলেছে তার বাড়িতে, কিন্তু আসেনি সে। সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলল চামেলি বেগম। হাসি মুখেই বললেন, আরে নির্ময় বাবা, এসো এসো, ভেতরে এসো। নির্ময়ের ইতস্তত লাগছে খুব, তবুও নিজের ইতস্তত বোধকে ঢাকার উদ্দেশ্যে অজুহাত সুরে সে বলল, আসলে কাকি, চৈত্রী আমাকে একটা পড়া দেখিয়ে দিতে বলেছিল বিকালে, কিন্তু তখন তো আমি কেবল ঢাকা থেকে ফিরে এসেছিলাম, তাই ওর পড়াটা দেখিয়ে দিতে পারিনি। তাই এখন এলাম ওর পড়াটা দেখিয়ে দিতে আর কি। চামেলি বেগম আর কোনো সন্দেহ করলেন না। ইদানিং মেয়ে ভালোই পড়াশোনা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য হবে হয়তো, তাই নির্ময় আসার পরই তাকে পড়া দেখিয়ে দিতে বলেছে, কারণ নির্ময়ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একগাল হাসলেন চামেলি বেগম, নির্ময়ের দিকে তাকিয়ে বললেন, চৈত্রী ওর রুমেই আছে, যাও তুমি, আমি বরং তোমার জন্য একটু চা করি। কথাটা বলেই রান্নাঘরের দিকে প্রস্থান করলেন চামেলি বেগম। নির্ময় লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল চৈত্রী রুমের দিকে। চৈত্রী রুমের দরজার সামনে দাঁড়াতেই দেখা মিলল মেয়েটার। সেখানেই থমকে দাঁড়ালো নির্ময়। তীব্র খরায় যেমন এক পশলা বৃষ্টির প্রশান্তির হাওয়া বয়ে দেয়, প্রকৃতিতে তেমনই এতদিন পর প্রেয়সীর এইটুকু দেখাতেই যেন হৃদয়ের এক পশলা প্রশান্তি নামল নির্ময়ের। কতদিন পর সে দেখল তার প্রেয়সীকে। মেয়েটা পড়ার টেবিলে বসে কলম কামড়াচ্ছে। আচ্ছা, মেয়েটা কি শুকিয়ে গেছে আগের থেকে? মুখটা কেমন শুকনো লাগছে, নিশ্চয়ই মেয়েটা খাওয়া দাওয়া করে না ঠিকভাবে। একটু হাসল নির্ময়, মৃদু কণ্ঠে বলল, শোনো মেয়ে চৈত্র মাসি, তুমি আসলেই সর্বনাশী। তুমি সর্বনাশ করেছ আমার ওই কাজল চোখা তীক্ষ্ণ চোখে। ঝড় তুলেছ আমি নামক পাথরের বুকে। কেঁপে উঠল চৈত্রী, সেই চিরচেনা কণ্ঠস্বর। কিন্তু জানালা তো আটকানো, তাহলে কোথা থেকে আসছে এই কণ্ঠস্বর? চমকে উঠে দাঁড়ালো চৈত্রী। পিছনে ঘুরে তাকাতেই চোখে পড়ল নির্ময়কে। চৈত্রী থমকে গেল। নির্ময় তার সেই চিরচেনা কাছের মানুষ, তার প্রিয়তম। কতদিন পর মানুষটাকে নিজের সামনে থেকে দেখছে সে। কতটা অপেক্ষার পর তাদের এই দেখা। মনের মধ্যে লুকায়িত অনুভূতিরা যেন তীব্র আন্দোলনের মাধ্যমে জাগ্রত হচ্ছে আবারও। ইচ্ছে করছে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে নির্ময়কে। তবে নিজেকে সংযত করলো চৈত্রী। নিজের অনুভূতিগুলো দমিয়ে রাখলো সে নিজের ভিতরেই। চোখ তুলে ভালোভাবে সে তাকালো নির্ময়ের দিকে। এ কি সেই নির্ময়? চেনাই যাচ্ছে না তো। এখন আর সেই হ্যাংলা পাতলা সেই নির্ময় নেই। বেশ সুঠাম দেহ গড়েছে তার, চেহারায় উজ্জ্বলতাও আগের থেকেও বেড়েছে। শক্তপোক্ত ফর্সা শরীর, সেখানে আঁটো বেঁধে রয়েছে একটা কালো রঙের টি শার্ট আর ট্রাউজার। সৌন্দর্য যেন উপচে পড়ছে এই ছেলের। এই মুহূর্তে নির্ময়কে যেন চৈত্রীর চোখেই পৃথিবীর শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ মনে হচ্ছে। চৈত্রী এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের দিকে। এত সুদর্শন হয়েছে কেন এই পুরুষ? পুরুষ মানুষের এত সুন্দর হওয়াই যে বারণ। চৈত্রীকে এভাবে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নির্ময় এগিয়ে গেল তার দিকে, দাঁড়ালো তার মুখোমুখি সামনে। একটু ঝুঁকে তার কানের কাছে নিল নিজের মুখটা, অতঃপর ফিসফিসি করেই বলল, আমি এখনই নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে চাইছি না চৈত্র। কথাটা বলেই অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময় নিজেই। এটা সে কি বলতে কি বলে ফেলল। এমন লাগামহীন কথা তো তার মুখ থেকে কখনো বের হয়নি। তাহলে আজ কেন বের হলো? তবে কি সে এতদিন পর প্রেয়সীর দেখা পেয়ে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? তার এতদিনের তৃষ্ণার্ত হৃদয়টা পরিবর্তন ঘটাচ্ছে তার। এতদিন পর প্রেয়সীর দর্শন কি তার চরিত্রেও পরিবর্তন ঘটিয়ে ফেলেছে? চৈত্রী বুঝল না নির্ময়ের কথার মানে। সে ভ্রু কুঁচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে। নির্ময়ের দৃষ্টি অদ্ভুত হলো। অদ্ভুত দৃষ্টিতে চৈত্রীর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগলো সে। চৈত্রী সেই দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো। অমনি চমকে উঠল, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার ওড়না কোথায়? পড়তে বসার সময় সে নিজের গলা থেকে খুলে চেয়ারের সাথে ওড়নাটা ঝুলিয়ে রেখেছিল। হঠাৎ নির্ময়ের কণ্ঠস্বর শুনে সে তো ভুলেই বসেছিল সে। দ্রুতই চেয়ারে ঝুলানো ওড়নাটা গলায় ঝুলিয়ে নিল সে। লজ্জায় দুই গাল রক্তিম আভা ধারণ করলো তার। এতক্ষণ সে নির্ময়ের সামনে এভাবে নির্লজ্জের মতো ছিল। ছি, নির্ময়ের সামনেই এমনটা হওয়ার কোনো দরকার ছিল নাকি তার? আর লোকটাও বা কেমন? এমন অফকটে ফেলে দিল কথাটা সে অনিয়ন্ত্রিত হয়েই পড়তে চাইল না।
নির্ময় তো এমন ছিল না, সে ছিল লাজুক, গম্ভীর, রকচটা। তাহলে আজ এমন একটা কথা কিভাবে বলল সে? লজ্জায় কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছিল চৈত্রীর। নির্ময় হালতো হাসলো, বলল, হয়েছে, এত লজ্জা পেতে হবে না আর। এখন বলো তো, আমি আসার পর জানালা আটকে রুমের মধ্যে বসেছিলে কেন? দেখা করনি কেন আমার সাথে? কপট রাগ দেখালো চৈত্রী, বলল, আপনার সাথে দেখা করব কেন? কে হন আপনি আমার? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, বলল, নিজের কাছে নিজে প্রশ্ন করো, আমি তোমার কে হই? পারবো না। তবে কাছে এসো, আমি বুঝিয়ে দেই। চৈত্রী চোখ বড় বড় করে তাকালো নির্ময়ের দিকে, অতঃপর বলল, ছি ছি নির্ময় ভাই, কি সব বলছেন? আপনি এইসব শিখে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে? নির্ময় একটু এগিয়ে গেল চৈত্রীর দিকে। চৈত্রীর মাথায় একটা টোকা দিয়ে বলল, তুমি তো বড্ড খারাপ হয়ে গেছে চৈত্র। তোমার মাথায় দেখি উল্টাপাল্টা চিন্তাও আসা শুরু করে দিয়েছে। আমি তোমাকে কাছে আসতে বলেছি মানে কি আমার সাথে মিশে যেতে বলেছি নাকি? আমি তোমাকে কাছে আসতে বলেছি মানে একটু আমার দিকে এগিয়ে আসতে বলেছি। নিজের কথাই নিজেই থতমত খেয়ে গেল চৈত্রী। তবুও হেরে গেলে চলবে না তাকে। নির্ময়ের কথার উপর তাকে থাকতেই হবে। এই নির্দয় নির্মম নির্ময়ের কাছেই তো কোনোভাবেই নিজেকে দুর্বল প্রমাণ করা যাবে না। আমতা আমতা শুরু করলো চৈত্রী, বলল, ওই একই হলো, কাছে আসা আসির কথা বলেছেন তো আপনি। একটু হাসলো নির্ময়, একটু ঝুঁকে স্মৃত কণ্ঠে বলল, তবে তুমি যদি কাছে আসতে চাও, মিশে যেতে চাও, আমাতে দুই একবার জড়িয়ে ধরতে চাও, ধরতে পারো। আমি মাইন্ড করব না একদম। বিস্ময়ে হা হয়ে গেল চৈত্রী। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকালো নির্ময়ের দিকে। এ কোন নির্ময়কে দেখছে সে? 4 মাস আগের নির্ময় আর এখনকার নির্ময়ের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। আগের নির্ময় তো এমন ঠোঁটকাটা বদ লুচু টাইপের ছিল না। শারীরিক কাঠামোর সাথে সাথে কি এই লোকের চরিত্রেরই কি পরিবর্তন ঘটেছে নাকি? চৈত্রী অবাক হলো, অবাক কণ্ঠে শুধালো, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঠোঁট কাটা লুচু হওয়ার শিক্ষা দেয় নির্ময় ভাই? ভ্রু কুঁচকালো নির্ময়, বলল, মানে? না মানে আপনি তো আগে এমন ঠোঁট কাটা লুচু ছিলেন না, হঠাৎ কি হলো আপনার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এসব শেখায় নাকি এখন? মৃদু হাসলো নির্ময়, বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখায়নি, তবে তুমি শিখিয়েছ। তোমার সাথে দূরত্বটা আমাকে শিখিয়েছে কিভাবে তোমার কাছে আসতে হবে। তুমি আমার থেকে দূরে থেকেও প্রতিটি ক্ষণে ক্ষণে ছিলে আমার সাথে, আমার কল্পনায়। আমি প্রতিটি অবসরে আমার কল্পনায় তোমার সাথে খুনসুটিতে মেতে উঠেছি। এই 4 মাস তোমার সাথে খুনসুটিগুলোই তোমার আমার দূরত্ব কমিয়েছে, এনেছে খুব কাছে। আমার ভিতরকার ইতস্তত বোধ কমিয়ে তোমার সামনে এইভাবে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। যদিও আমার এই পরিবর্তন শুধুমাত্র তোমার জন্য আর তোমাতেই সীমাবদ্ধ। চৈত্রী বুঝল না কিছুই, শুধুমাত্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নির্ময়ের পানে। নির্ময় আরো কিছু বলার জন্য উদ্ধৃত হলো, কিন্তু পারল না। তার আগেই ট্রে হাতে রুমে প্রবেশ করলো চামেলি বেগম। রুমে ঢুকেই সে নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখেই গলা ছাড়লেন, বললেন, আরে বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমার মেয়েটাও হয়েছে একটা আস্ত গরু, কিছুই বোঝে না। কথায় তুমি পড়া দেখিয়ে দিতে এসেছো, তোমাকে বসাবে তা না, দাঁড় করিয়ে রেখেছে। সৌজন্য সূচক হাসল নির্ময়, বলল, সমস্যা নেই কাকি, এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। নির্ময় চৈত্রীর বিছানার উপরে বসলো। চামেলি বেগম ট্রেতে করে ইফতারির কিছু আইটেম দিল নির্ময়ের সামনে, অতঃপর বলল, তুমি যাও বাবা, আমি আসছি। রুম থেকে বেরিয়ে গেলেন চামেলি বেগম। নির্ময় নিঃশব্দে খেতে শুরু করলো। এই প্রথম সে হবু শ্বশুর বাড়ি এসেছে। যদিও খেয়ে না যায় বিষয়টা খারাপ দেখাবে, তার উপর না খেয়ে গেলে বউ যদি আবার রাগ করে। চৈত্রী এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। নির্ময় খেতে খেতেই তাকালো চৈত্রীর দিকে, চোখ ছোট ছোট করেই বলল, ওভাবে তাকিয়ে আমার খাবারের দিকে নজর দিও না চৈত্র, আমার পেট ব্যথা হবে। চোখ দুটো বড় বড় হয়ে গেল চৈত্রীর। নির্ময়ের দিকে থেকে মুখ ঘুরিয়ে নিল সে, বলল, মোটেই আমি আপনার খাবারে নজর দিচ্ছি না নির্ময় ভাই। তাহলে ওভাবে তাকিয়ে কি দেখছিলে? চৈত্রী যেন এতক্ষণে তার মনের ভিতরে থাকা প্রশ্নগুলো প্রকাশ করার একটু সুযোগ পেল।
নির্ময়ের দিকে একটু এগিয়ে গেল সে। বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কোন গুদামের চাল খেয়ে এত মোটা হয়েছেন নির্ময় ভাই? খাবার মুখে নিয়েই কেসে উঠল নির্ময়। নিজেকে সামলে ভ্রু কুচকে সে তাকালো চৈত্রীর পানে। বলল, মানে মাত্র 4 মাসে ঢাকা গিয়ে শুকনা পাটকাঠি দিয়ে কিভাবে ড্রাম হয়ে ফিরলেন? নির্ময় ভাই, আপনার এই ড্রাম হওয়ার পেছনে রহস্য কি? কথাটা বলেই একটু থামলো চৈত্রী, ভাবলো কিছু একটা, অতঃপর বলল, শুনেছি আপনাদের হলে নাকি ময়লা পানির মতো বিখ্যাত ডাব খাওয়ায়। ওই ডাব খেয়ে কি আপনি ফুলে ফেপে উঠেছেন নির্ময় ভাই? নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, সন্ধিহান কণ্ঠে বলল, আমাদের হলের ডাল যে ময়লা পানির মতো বিখ্যাত, এ কথা তুমি কিভাবে জানলে? চৈত্রী হাসলো দাঁত কেলিয়ে, তারপর বলল, তাহলে ঠিক বলেছি। বলেন নির্ময় ভাই, আপনি আপনাদের হলের ডাবের গুণেই ফুলে ফেপে উঠেছেন একদম, তাই না? নির্ময় সরু দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। চৈত্রী মুখ মাখালো এবং বলল, শোনেন নির্ময় ভাই, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের হলেই ডালই বাংলাদেশ ব্যাপী বিখ্যাত। এই ডালের গুণ সম্পর্কে সবাই কম বেশি অবগত, সেখান থেকেই আমি জানি। নির্ময় আর কথা বাড়ালো না। চৈত্রীর দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগী হলো। চৈত্রী এবার এগিয়ে গিয়ে নির্ময়ের থেকে কিছুটা দূরত্ব রেখেই বসলো বিছানায়। নির্ময়ের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি রুচির ট্যাবলেট খেয়েছেন নির্ময় ভাই? নির্ময় ফ্রিজ থেকে একটা আলুর চপ হাত দিয়ে তুলতে তুলতে বলল, কেন? না, তখন থেকে দেখছি শুধু খেয়ে যাচ্ছেন, মনে হচ্ছে পেটের মধ্যে বড়সড় একটা ড্রাম ভরে রেখেছেন। আলু চপটা মুখে দেওয়ার জন্য কেবলই মুখটা হা করেছিল নির্ময়, কিন্তু চৈত্রীর কথা শুনে থেমে গেল সে। ভ্রু কুচকে থমথমে কণ্ঠে বলল, আমার খাওয়ার দিকে তোমার এত বদ নজর কেন চৈত্র? চৈত্রী মুখ বাঁকালো, বলল, মোটেই আপনার খাবারের দিকে আমার নজর নেই নির্ময় ভাই, আমার নজর তো আপনার ফুলে ফেপে ওঠা শরীরের দিকে। ঠাটা সম্পূর্ণ হতে না হতেই লাফিয়ে উঠে দাঁড়ালো নির্ময়। 2 হাত দিয়ে নিজের দেহ ঢেকে বলল, ছি ছি চৈত্র, তোমার নজর এত খারাপ, শেষে কিনা তুমি মেয়ে হয়ে একটা ছেলের দেহের দিকে নজর দাও, একটু লজ্জাও করে না তোমার? ছি চৈত্র, ছি। হতবাক চৈত্রী, সে কি বলল আর এই লোক কথাই নিয়ে গেল। এই সেই নির্ময় তো, যে কিনা গম্ভীর রকচটা এক ঘুরে ছিল, নাকি ঢাকা গিয়ে আবার কারোর সাথে পাল্টে গেছে। চৈত্রীর সন্দেহ লাগছে বেশ, কিন্তু সত্যি বলতে চৈত্রী তো ওটা বুঝতে চায়নি যেটা নির্ময় বলেছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্রী, নির্ময়ের সামনে দাঁড়িয়ে বোঝানোর সুরে বলল, দেখুন, আপনি ভুল ভাবছেন, আমি ওটা বলতে চাইনি যেটা আপনি বুঝেছেন। হাত উঠিয়ে চৈত্রীকে সামিয়ে দিল নির্ময়, কাতর কণ্ঠে বলল, তোমাদের বাসায় তো আমার আর আসা যাবে না মেয়ে, ছি ছি। তুমি কিনা শেষ পর্যন্ত আমার দেহের দিকে নজর দিচ্ছ, আমার তো বলতেই লজ্জা করছে আমার। চটে গেল চৈত্রী, কপট রাগ দেখিয়ে বলল, নির্ময় ভাই, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন, আমি ওইটা বলিনি যেটা আপনি ভেবেছেন। মুখ বাঁকালো নির্ময়, বলল, একেই বলে চোরের মায়ের বড় গলা। লজ্জাহীন নারীর মতো আমার দেহের দিকে নজর দিচ্ছ, আবার বড় বড় কথা বলছো, তোমার একটু লজ্জাও করছে না চৈত্র? কথাটা বলেই চৈত্রীর দিকে একটু এগিয়ে এলো নির্ময়, দুষ্টু হেসেই বলল, তবে আমি কিন্তু একটু মাইন্ড করিনি। এরপর নজর দেওয়ার আগে আমাকে বলবে, আমি ঠিকঠাকভাবে দাঁড়াবো বা বসবো, যাতে আমার দিকে তোমার নজর দিতে সমস্যা না হয়। চৈত্রীর চোখ দুটো বড় বড় হয়ে গেল। আজ সে নির্ময়কে দেখে যেন অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। এই সেই লাজুক নির্ময় ভাই তো, ঢাকা গিয়ে এত পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই ঢাকা গিয়ে অনেক মেয়ের সাথে মিশেছে, অনেক মেয়ে বন্ধু বানিয়েছে, আর তাদের সাথে মিশে মিশেই এতটা নির্লজ্জ ঠোঁটকাটা লাগামহীন হয়ে উঠেছে নির্ময়। ফসে উঠল চৈত্রী, তাকে অপেক্ষা করতে বলে শহরে গিয়ে এই লোক অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে। এত বড় বদপুরুষ সে। রেগেমেগে নির্ময়ের কলার চেপে ধরল চৈত্রী, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে অপেক্ষা করতে বলে ঢাকা গিয়ে কয়টা মেয়ের সাথে লাইন মেরেছেন আপনি? নির্ময় হাসল, নিজের ডান হাত উঁচিয়ে আঙুলের দিকে তাকিয়ে কর গুনতে শুরু করলো সে। 1 2 3 4। একটু থামলো নির্ময়, ভ্রুযুগল একত্রিত করে ভাবুক ভঙ্গিতে বলল, অগণিত। ছলছল করে উঠল চৈত্রের নেত্রযুগল। যার জন্য সে এত কিছু করছে
সে কিনা শহরে গিয়ে তাকে ভুলতে বসেছে। মত্ত হয়েছে অন্য নারীদের বন্ধুত্ব নামক বেড়াজালে। যে পড়াশোনা কোনো কালেই ভালো লাগতো না চৈত্রীর, সেই পড়াশোনার সাথে সে সই পাতিয়েছে শুধুমাত্র নির্ময়কে পাওয়ার আশায়, নিজেকে নির্ময়ের যোগ্য করে তোলার জন্য। আর সেই পুরুষ কিনা তাকে অপেক্ষা করতে বলে শহরে মেয়েদের নিয়ে রং তামাশায় মেতেছে। নির্ময়ের কলা ছেড়ে দিল চৈত্রী। কোনো কথা না বলেই ছলছল নয়নে সে বেরিয়ে যেতে উদ্যত হলো রুম থেকে। তৎক্ষণাৎ পিছন থেকে তার হাত টেনে ধরল নির্ময়, বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।